বাকিপুরের রাইস মিলের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ইডির হাতে। ইডি সূত্রে খবর, পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেও বাকিপুরের রাইস মিলের অনুমোদন দুবার পুনর্নবীকরণ হয়েছিল। বড় খবর নিঃসন্দেহে এই মুহূর্তে, বাকিপুরের রাইস মিলের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ইডির হাতে। ইডি সূত্রে খবর, পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরও বাকিপুরের রাইস মিলের অনুমোদন দুবার পুনর্নবীকরণ হয়েছিল। রেশনের আটা তৈরির বরাত পেত বাকিপুরের চালকল, সেই অনুমোদন দুবার পুনর্নবীকরণ হয়েছিল। নিয়ম অনুযায়ী অভিযোগ উঠলেই অনুমোদন আটকে যাওয়ার কথা, কিন্তু বাকিপুরের ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল। কেন বাকিপুরের চালকলের অনুমোদন আটকানো হয়নি? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বাকিপুরের রাইস মিলের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য ইডির হাতে। ইডি সূত্রে খবর, পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পরেও বাকিপুরের রাইস মিলের অনুমোদন দুবার পুনর্নবীকরণ হয়েছিল। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, নিয়ম যেটা রয়েছে, অভিযোগ পেলে পুনর্নবীকরণ বা রিনিউ হবে না, কিন্তু এক্ষেত্রে হয়েছিল। কেন হয়েছিল, কি কারণে? কোনো যুক্তি আছে নাকি এখানেও কোনো রকম সেই প্রভাবশালী যোগ? একেবারে দেখো, এক্ষেত্রে প্রভাবশালী যোগটাই মনে করছেন তদন্তকারীরা। তার কারণ 2020 সালে প্রথম এই এনপিজি রাইস মিল বা এই আটা চুরির বিরুদ্ধে নদিয়া জেলায় অভিযোগ দায়ের হয়েছিল। পরপর 3টি অভিযোগ দায়ের হওয়ার পরেও এবং 3টিতেই দেখা যায় যে এনপিজি রাইস মিল থেকেই সেই চুরির আটা ভাঙানো হয়েছিল। তারপরেও সরকারিভাবে অর্থাৎ খাদ্য দপ্তর থেকে এই এনপিজি রাইস মিলকে গম ভাঙিয়ে আটা তৈরি করার অর্থাৎ রেশনের আটা তৈরি করার বরাত দেওয়া হয়েছিল এবং সেই বরাতের পুনর্নবীকরণ হয়েছিল। অর্থাৎ 2020 থেকে 2023 পর্যন্ত সেই পুনর্নবীকরণ হয়েছিল বলে তথ্য হাতে এসছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের, এবং যেটা কোনোভাবেই হওয়ার কথা নয়। তার কারণ সেটা তদন্তকারীরা বলছেন। তার কারণ নিয়ম অনুযায়ী কোনো রাইস মিল বা আটা মিলের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো ভেজাল দেওয়ার বা কোনো আটার জন্য অভিযোগ ওঠে, তাহলে সেই সময় তার যে লাইসেন্স, তার যে অনুমোদন, সেই অনুমোদন বাতিল হয়ে যাওয়ার কথা বা স্থগিত হয়ে যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে স্থগিত বা বাতিল কোনোটাই হয়নি, বরং পরপর প্রত্যেক বছর অন্তর যেটাকে পুনর্নবীকরণ করা হয়, অনুমোদন, সরকারি অনুমোদন, সেই সরকারি অনুমোদন পেয়েছিল। আর এখানে তদন্তকারীরা মনে করছেন যে সেই মন্ত্রীর হাত রয়েছে, কিন্তু শুধু মন্ত্রীর হাতেই কিন্তু এই পুনর্নবীকরণ বা এই সরকারি আটা ভাঙানোর যে লাইসেন্স, সেটাকে রিনিউ করা হয় না। সেক্ষেত্রে কিন্তু আমলা বা অফিসারদেরও অনুমোদন প্রয়োজন। তাহলে আমলা বা যারা অফিসার, তারা কেন আটকালেন না? তারা তো জানতেন যে এই রাইস মিলের বিরুদ্ধে বা এই আটা মিলের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে। এখানেও প্রশ্ন উঠছে যে যেহেতু খোদ মন্ত্রী এই সঙ্গে যুক্ত ছিলেন, সেই কারণে হয়তো অফিসাররা সাহস পাননি সেই পুনর্নবীকরণ বা লাইসেন্স দেওয়ার যে পুনর্নবীকরণের কাজ, সেটা আটকে রাখতে। ফলে সেই যে কোন অফিসার সেই দায়িত্ব পালন করেননি, সেটাও কিন্তু ইডি অফিসাররা বেশ নজর থাকবে। সুজয়, নজর থাকবে, নজর রাখো। এদিকে ফের পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রার নতুন নাম ভারত ন্যায় যাত্রা। 14 জানুয়ারি থেকে রাহুলের এই যাত্রা শুরু হবে। ন্যায় যাত্রা শুরু হবে হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে। রাহুলের নতুন ভারত ন্যায় যাত্রা 20 মার্চ মুম্বাইতে শেষ হবে। भारत जोड़ो यात्रा के बाद अब राहुल गांधी जी के नेतृत्व में कांग्रेस पार्टी भारत न्याय यात्रा निकालने वाली है। 14 जनवरी से लेकर 20 मार्च तक 6200 किलोमीटर लंबी भारत न्याय यात्रा 14 राज्यों से गुजरेगी। मणिपुर में शुरुआत होगी और यह समाप्त होगी मुंबई में। এদিকে ফের একবার ইভিএম নিয়ে প্রশ্ন তুললেন শ্যাম পিত্রদা। রাজনৈতিক দলগুলোকে ইভিএমের বিরুদ্ধে আন্দোলনে নামার পরামর্শ দেন তিনি। 3 রাজ্যে হারের কারণ পর্যালোচনা করতে গিয়ে ইভিএমকে দায়ী করছেন কংগ্রেস নেতাদের একাংশ। যদিও কংগ্রেস সূত্রে খবর, সেই যুক্তি মানতে চাননি রাহুল গান্ধী। তার যুক্তি, হারের কারণ হিসেবে ইভিএমকে দায়ী করা কার্যত অজুহাত। এ নিয়ে কংগ্রেসের পর্যালোচনা বৈঠকে দিগ্বিজয় সিংহের সঙ্গে রাহুলের বাদানুবাদও হয়, এমনটাও সূত্রের খবর। রাহুল মানতে না চাইলেও ইন্ডিয়া জোটের একাধিক শরিক ইভিএমের বিরুদ্ধে। এমনকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইভিএম সরানোর দাবিতে নির্বাচন কমিশনের সামনে ধর্নার কথাও বলেছেন। এই অবস্থায় রাহুল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শ্যাম পিত্রদার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। There is a report of the Citizens Commission on Election. अगर आप ये रिपोर्ट को पढ़िए तो आप समझेंगे कि इश्यू कितना गहरा है। ये जस्टिस लोकुर लेड कमीशन है। इन्होंने बहुत सारी चीजें पढ़ी है। ये रिपोर्ट पढ़ने के बाद मैंने एक्सपर्ट से बात की, IIT प्रोफेसर इन अमेरिका,
scientists, and I'm also convinced that there is a possibility. There is a mistrust because of this VVPAT. এদিকে বাংলা থেকে 35-এর টার্গেটে অনড় অমিত শাহ। রুদ্ধদ্বার বৈঠকে শাহ বলেন 2024-এ বাংলা থেকে 35টি আসন পেতেই হবে। 35টি আসন পেলেই সোনার বাংলা গড়বেন মোদিজি। রুদ্ধদ্বার বৈঠকে নেতাদের নির্দেশ অমিত শাহের, এমনটাই সূত্রের খবর। বৈঠকে হীরক রাজার দেশ নিয়েও আলোচনা। সূত্রের খবর, বৈঠকে শাহ বলেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক রানী নামে ছবি বানাতেন। कई बार टोंट में हमारे यहाँ सत्यजीत रे की वो मूवी हीरक राजा की चर्चा होती थी। आज तो सत्यजीत दा है नहीं, अगर होते तो टाइटल बनाकर हीरक रानी बनाने का जरूर काम कर। আমাদের পার্টির জন্য, বাংলার জন্য একটা টার্গেট দিয়েছেন উনি। গত ইলেকশনেও দিয়েছিলেন, আমরা কাছাকাছি পৌঁছেছিলাম, এবারেও তাই হবে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। অমিত শাহ, জেপি নাড্ডার পরে বিজেপির সংগঠন সংক্রান্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক BL সন্তোষ আজ কলকাতায়। আজই রাজ্য বিজেপির শীর্ষ নেতারা ICCR এর জরুরি বৈঠক করছেন। দলের হেভিওয়েটদের ঘন ঘন রাজ্য সফর কি এমন হলো বিজেপি রাজ্য সংগঠনে, ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অঞ্জন রায় টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। অঞ্জন, 1 মাসের মধ্যে অমিত শাহ দুবার আসছেন। অমিত শাহর সঙ্গে আসছেন জেপি নাড্ডা, পরের দিন BL সন্তোষ। এত ঘন ঘন হেভিওয়েট নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এ রাজ্যে কেন, কি কারণে? দেখো, এই রাজ্যের কেন্দ্রীয় নেতৃত্ব একটা সিট লোকসভা নির্বাচনে টার্গেট করে দিয়েছে। 42টা আসনের মধ্যে 35টা আসন। খুব কঠিন লড়াই। সম্ভবত সেই কঠিন লড়াইয়ে এই রাজ্যের বিজেপি কর্মী এবং নেতাদের রাস্তায় নামানোর জন্যই তাদের এই ঘন ঘন আসা। কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন যে এই কাজটা করতে গেলে কেন্দ্রীয় নেতৃত্বের সরাসরি সহযোগিতা এবং হস্তক্ষেপের প্রয়োজন, নাহলে রাজ্য নেতৃত্ব সবটা পেরে উঠবে না। তাই তারা বারবার আসছেন, পথ দেখাচ্ছেন, কোন পথে এগোতে হবে, কি বলতে হবে, কি ধারায় প্রচার করতে হবে, সেই পথটা দেখানোর জন্যই দলের নেতারা, কেন্দ্রীয় নেতারা বারবার আসছেন, হেভিওয়েট নেতারা আসছেন। অর্থাৎ গোটা দলটাকে এখনই বিজেপি চাইছে রাস্তায় নামিয়ে মানুষের কাছে পৌঁছে যেতে। ধন্যবাদ অঞ্জন। এদিকে অমিত শাহ, জেপি নাড্ডারা এ রাজ্যে আসছেন এবং কার্যত রাজ্য বিজেপি কোন পথে আক্রমণ করবেন বা কোন কোন বিষয়গুলো প্রচার করবেন সেটাকে বেঁধে দিয়ে যাচ্ছেন। বাংলায় এসে ফের CA সওয়াল করলেন অমিত শাহ। বিজেপির বৈঠকে স্যার সাফ কথা, CAA হবেই, কেউ রুখতে পারবে না, সবাই পাবেন নাগরিকত্ব। শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে বারবার ভুল বুঝিয়েছেন মমতা, অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের বার্তা পেয়ে CAA নিয়ে সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। दीदी कई बार हमारे शरणार्थी भाइयों को गुमराह कर रही कि CAA होगा नहीं होगा, कानून बनाकर रुक गए। आज मैं आप सबके सामने कहकर जाता हूं, CAA इस देश का कानून है, इसको कोई रोक नहीं सकता, सबको नागरिकता मिलने वाली है। ये हमारी पार्टी का कमिटमेंट है। जो भाई आसपास के राज्यों से प्रताड़ित होकर यहां आए हैं, उनको धर्म परिवर्तन की धमकी देकर भगाया गया है। उनके सम्मान की, उनके मान की, इनकी संपत्ति की, उनके अच्छे जीवन की रक्षा करना हर हिंदुस्तानी का फर्ज है और ये होकर रहेगा। दीदी आप चिंता मत करें। আমরাও আগে বলেছি বহুবার, মাননীয় গৃহমন্ত্রীও বলে গেলেন, আমি আবার রিপিট করছি, CAA ভারতবর্ষের সংবিধান সম্মত একটি আইন, যা ভারতবর্ষের লোকসভাতে এবং রাজ্যসভাতে পাশ হয়েছে। ভারতবর্ষের আইন করা, সংবিধান অনুসারে ভারতবর্ষের আইন তৈরি করার ক্ষমতা রাজ্যসভা এবং লোকসভার আছে, অন্য কারো নেই। তো ভারতবর্ষের আইন ভারতবর্ষে চলবে না, পাকিস্তানে চলবে নাকি? CAA লাগু হবে এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি লাগু হবে।